জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের সময়ে যথাযথভাবে দায়িত্ব পালন না করলে এটি একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। সে সাথে নির্বাচন অনুষ্ঠানে দেরি হলে জনগণের চাহিদা পূরণ হবে না বলেও উল্লেখ করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথা বলেছি, কারণ আছে। কারণ আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া স্ট্যাটাসে তিনি বলেন, বিএনপি মহাসচিবের বক্তব্যে ১/১১ সরকার নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। ৫ আগস্ট থেকেই ছাত্র ও অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা চলছিল দাবি করে তিনি বলেন, আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। স্ট্যাটাসে লেখা হয়, ছাত্ররাই বিদ্যমান ব্যবস্থার একমাত্র ফ্যাক্টর যেটা ১/১১ এর সরকার থেকে বর্তমান সরকারকে আলাদা করেছে। রাষ্ট্রপতির পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা সহ সব ইস্যুতেই বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ফেব্রুয়ারির মধ্যেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। বৃহস্পতিবার বিকেলে রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণের নতুন দলে সকল ব্যবসায়ী বয়সীদের মেলবন্ধন ঘটবে। এ সময় ভারতের কঠোর সমালোচনা করে তিনি বলেন, কারো চোখ রাঙানি নয়, জনগণের আকাঙ্ক্ষা পূরণের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি রাজনৈতিক শক্তির আবির্ভাব শীঘ্রই হবে। আমরা যারা রাজনৈতিক দলের কাজটা করছি, নাগরিক কমিটির সাথে যুক্ত আছি, বৈষম্য বিরোধীর সাথে যুক্ত আছি, আমরা স্বতন্ত্র থেকে, স্বনির্ভর থেকে আমরা আমাদের সংগঠনের কলেবর বৃদ্ধি করছি। আর এই কারণেই সারা বাংলাদেশে 200-র উপরে থানা কমিটি আমরা এখন পর্যন্ত গঠন করতে সক্ষম হয়েছি। আমরা আশাবাদী জানুয়ারির মধ্যেই 400-র উপরে থানা কমিটি হবে এবং ফেব্রুয়ারির মধ্যেই আমরা নতুন রাজনৈতিক দলের ঘোষণা আমরা দিতে পারবো। জুলাই অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 84 শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের 1 বছরের জন্য বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রভিসি কামাল উদ্দিন সাংবাদিকদের জানান, কয়েকদিন আগে একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সবশেষ আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো। জুলাই ও আগস্টে আন্দোলন চলাকালে ক্যাম্পাসে সাংবাদিক ও ছাত্রদের উপর একাধিকবার হামলা করা হয়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিতে 84 শিক্ষার্থীর সম্পৃক্ততা পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই ঘোষণাপত্রের ভিত্তিতে নির্বাচন ও আগামীর কর্মপন্থা ঠিক করবে অন্তর্বর্তী সরকার। জানান, জনগণ সংক্ষিপ্ত সংস্কার চাইলে এবছরের শেষে নির্বাচন দেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে বিশেষ সাক্ষাৎকারে তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে কারো কোনো পরিকল্পনা ছিল না, কোনো নেতৃত্ব ছিল না। চাকুরি থেকে কোটা ব্যবস্থা বিলুপ্ত করতে শিক্ষার্থীদের সাধারণ আন্দোলন জন আন্দোলনে রূপ নিয়েছিল। And on the basis of agreement of all parties, all civil society organizations, where they all agree on certain things, will prepare what we call July Charter. July is the month when uprising took place. It's a July Charter that we agreed on this. So on that basis of July Charter, we start taking action, including the election. What kind of election? Because unless we know what kind of election people want,
we can't go into election, so we are waiting to hold the election. Now that the election report is coming up. We have targeted end of this year, the election to take place, if we go in a short reform agenda, quick reform agenda. If people say, no, we need a longer list of agenda reform, then we need another 6 months. জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নৃশংসতার উপর জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হবে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে কথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। তিনি জানান, জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস থেকে প্রকাশিত হওয়ার আগে প্রতিবেদনটি সম্পর্কে বাংলাদেশকে জানানো হবে। এ সময় অভ্যুত্থানে সংঘটিত অপরাধ তদন্ত করার জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনকে ধন্যবাদ জানান ডক্টর ইউনুস। এদিকে আজ আরও কয়েকটি সাইড ইভেন্টে যোগ দেন প্রধান উপদেষ্টা। তিনি মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক লেগের সাথে বৈঠক করেন। এ সময় বাংলাদেশে ফেসবুকে ভুয়া তথ্য মোকাবেলায় মেটাকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দীর্ঘ 15 বছর পর পিলখানায় হত্যার ঘটনায় বিস্ফোরক মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন 178 বিডিআর সদস্য। কাশিমপুর ও কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে একে একে বের হয়েছেন আসামিরা। বৃহস্পতিবার সকাল থেকেই কারাগারের মূল ফটকের সামনে ভিড় করেন স্বজনরা। প্রিয়জনকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। এ সময় দ্রুত নির্দোষ দাবি করে বাকি বিডিআর সদস্যদের মুক্তি চান তারা। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডের কুশীলবদের বিচারের দাবি জানান মুক্তিপ্রাপ্তরা। সকালে জামিননামা কারাগারে দাখিল করেন আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে জামিন পাওয়া 178 জনের তালিকা প্রকাশ করে রাষ্ট্রপক্ষ। আইনি লড়াইয়ের পাশাপাশি জামিন পেতে ভুক্তভোগী পরিবারগুলোকে বারবার নামতে হচ্ছে রাজপথে। গত 19 জানুয়ারি কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতে জামিন দেয়া হয় প্রায় 200 জনকে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আমি গত 16 বছর থেকে বন্দির থেকে আমি যে বাইরে দিতে পারছি, মুক্তি পাইছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। তবে এখনো আমাদের বন্দী ভাইরা বিনা অপরাধের ভিতরে আছে, তাদেরকে তাড়াতাড়ি মুক্তি করা হোক। যারা এই ঘটনার সাথে জড়িত সে যেই হোক, তাদের দৃষ্টান্তমূলক সাজা দাবি জানাচ্ছি। এবং আমরা যারা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়ে 18,519 জন চাকরিচ্যুত হয়েছি, সকলের চাকরি, সরকারি সুযোগ সুবিধা সহ চাকরিতে পূর্ণ বহালের জন্য সরকার বাহাদুরের কাছে মিলিত আহ্বান জানাচ্ছি। আমরা নিরপরাধ হওয়ার সত্ত্বেও আমাদেরকে জামিন দেওয়া হয় নাই, কারণ আমাদেরকে আটকে রেখে ফ্যাসিস্ট সরকার তার অপরাধকে ঢেকে রাখার চেষ্টা করছে। আজ ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পরে বাংলার মানুষ মুখ খুলতে শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সিআইডির তদন্তকে এখতিয়ার বহির্ভূত উল্লেখ করে এই অনিয়মের তদন্ত করার কথা জানিয়েছেন দুদক। বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে সংস্থাটির প্রতিরোধ বিভাগের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, 2004 সালের দুদক আইন অনুযায়ী এই অপরাধের তদন্ত শুধু দুদকই করতে পারে। এটা সংস্থা এই কার্যক্রমটা পরিচালনা করছেন। তাদের ফাইন্ডিংস কিছু আপনারা নিজেরাই বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় আপনারা নিজেরাই বলেছেন এটার সাথে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত আছেন। যদি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সম্পৃক্ত থাকে তাহলে এই বিষয়টি অ্যাকচুয়ালি তারা তদন্ত করতে পারেন না। আমরা যে সমস্ত উৎস থেকে এই তথ্যাদি পেয়েছি তাতে আমাদের কাছে এটা প্রতীয়মান হয়েছে এবং আপনারাও সেগুলো সাম্প্রতিককালে আপনারা সেগুলি গণমাধ্যমে আপনারা প্রকাশ করেছেন এবং সেই সব তথ্য উপাত্ত বিশ্লেষণ করেই কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। সড়কবাতি স্থাপন প্রকল্পে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে কক্সবাজার পৌরসভা কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ সময় প্রকল্পের বাজেট বরাদ্দ ও টেন্ডার সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করে দুদক দল। বৃহস্পতিবার সকালে শুরু হওয়ায় অভিযান চলে দুপুর 1:45 পর্যন্ত। এ সময় দুদক দল পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা ও সচিব রাসেল চৌধুরীর সাথে কথা বলেন। অভিযান শেষে দুদক জানায়, সংগ্রহ করা নথিপত্র পর্যালোচনা ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও ঠিকাদার কার দায়িত্ব কতটুকু তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে দুদকের প্রধান কার্যালয়ে। এ বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা বলেন, শহরের প্রধান সড়ক সহ মূল সড়কগুলো সড়ক বিভাগ ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে বলে তারাই তা দেখভাল ও রক্ষণাবেক্ষণ করেন। তাছাড়া যে প্রকল্পের সড়কবাতি কেনা নিয়ে প্রশ্ন উঠেছে সেই প্রকল্পটি তার যোগদানের অনেক আগের বলেও জানান তিনি।
সড়কবাতি প্রকল্পের বাজেট বরাদ্দ ও টেন্ডার প্রকিউরমেন্ট রিলেটেড প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করার চেষ্টা করছি আমরা। এছাড়া প্রকল্পে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও ঠিকাদাররা কার দায়িত্ব কতটুকু সেটা আমরা খতিয়ে দেখছি। সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা কমিশনে আমাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করব। কেউ যদি বলে যে এখানে সড়ক বাতি স্থাপনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে, তো এখানে তো মানে যেহেতু পৌরসভা এলজিইডি প্রজেক্ট ওটা সংশ্লিষ্ট আছে, কনসালটেন্ট পার্ট আছে, সেটা দেখা যেতে পারে যদি অনিয়ম হয়ে থাকে। আমরা ওনাদেরকে সেটা বলেছি। আর আমি জয়েন করার পরে সড়ক বাতি পোল একটাও স্থাপন করা হয়নি। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কোনো কটূক্তি না করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভায় তিনি কথা বলেন। এ সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি না করার অনুরোধ জানান বিএনপির এই নেতা। তিনি আরও বলেন, সংস্কার চলুক, তবে ষড়যন্ত্র করে নির্বাচন পেছানো যাবে না। নির্বাচনের জন্য প্রয়োজনে রাস্তায় নামার কথাও জানান তিনি। সীমান্ত সমস্যা সমাধানে বাংলাদেশের ন্যায্য দাবি ভারতকে আমলে নিতে হবে বলেও মন্তব্য করেন জয়নুল আবেদিন ফারুক। যে জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে, যে জিয়া মুসলিম দরবারে বাংলাদেশকে পরিচিতি লাভ করেছে, যে জিয়া সার্ক গঠন করেছে, যে জিয়া বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা ফিরিয়ে নেওয়ার জন্য সকল দলের নেতাদেরকে নিয়ে একটা ঐক্য গড়ে দেশ পরিচালনা করেছে, সেই জিয়াকে নিয়ে, জিয়াবাদকে নিয়ে দয়া করে কোনো কটূক্তি না করাই ভালো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের করা আপিলের রায় 10 ফেব্রুয়ারি। বৃহস্পতিবার দুপুরে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ তারিক এজাজের আদালত শুনানি শেষে রায়ের তারিখ ঠিক করেন। এদিন আদালতে মাহমুদুর রহমানের পক্ষে তার আইনজীবী তানভীর আহমেদ আল আমিন তিনি বলেন, এ মামলায় যে সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে রায় হয়েছে তা প্রসিকিউশন দেখাতে পারেনি। সাক্ষ্য প্রমাণ ছাড়াই বিচারক মাহমুদুর রহমানের 7 বছরের কারাদণ্ড দিয়েছেন। কোন চাপে পড়ে বিচারকে রায় দিয়েছেন তা উত্তর দিতে হবে। সাক্ষ্যের দিন বিচারক মামলার সাক্ষী জয়কে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এতেই বোঝা যায় এটা পক্ষপাতিত্বমূলক মামলা। এর আগে গত বছরের 19 সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। চলতি বছরের শেষ দিকে কিংবা 2026 সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। জানান, জাতিকে একটি প্রভাবমুক্ত ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চায় ইসি। বৃহস্পতিবার বেলা 11টায় পটুয়াখালী নির্বাচন অফিসারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এমনটা জানান রহমান এল মাসুদ। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনোভাবেই প্রভাবিত হওয়ার সুযোগ নেই। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। মাসুদ বলেন, নির্বাচন কমিশন এখন জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে। আগামী নির্বাচন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। 2025 সনের ডিসেম্বর অথবা 2026 সনের প্রথমাংশে যদি ভোট হয়, নিশ্চয় আইন শৃঙ্খলা পরিবেশ সুন্দর হবে এবং আমরা জাতিকে একটা সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর এবং গ্রহণযোগ্য একটা ভোট উপহার দিতে পারব। আমি খুবই আশাবাদী যে অবশ্যই আইন শৃঙ্খলা দিন দিন উন্নত হচ্ছে এবং বাই দিস টাইম পরিপূর্ণভাবে উন্নত হয়ে যাবে এবং ভোট গ্রহণের যে পরিবেশ সেটা সুন্দর সৃষ্টি হবে। নির্বাচনে কারিগরি সহায়তা দেওয়ার পাশাপাশি প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করার আশা প্রকাশ করেছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীর এজেন্টদের আরও দক্ষ করতে চায় সংস্থাটি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে সফরের শেষবারের মতো বৈঠক করে সংস্থাটির প্রতিনিধিরা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, বাংলাদেশ সফর নিয়ে ইউএনডিপি দলের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত তথ্য জানানো হবে। একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সবকিছু সংস্কার কমিশন করেছে বলেও জানান ইসির সিনিয়র এই কর্মকর্তা। সরেজমিনে ওনারা দেখেছেন এবং দেখার পরে ওনারা কিছু এরিয়া ওনাদের দৃষ্টি থেকে মানে কি বলে ডিটারমাইন করেছেন যেখানে আমাদের সহযোগিতা ওনারা করবেন। একটা হচ্ছে আপনার কিছু লজিস্টিক্স, আর আরেকটা জিনিসটা হচ্ছে যে আমাদের প্রশিক্ষণ। আর এখানে যে যতটুকু গ্যাপ যেটা আছে সেই গ্যাপটা আমরা ফিল আপ করার চেষ্টা করব। ওরা যাবে, এখন ওদের পদ্ধতিগত হিসেবে ওরা নিউ ইয়র্কে রিপোর্টটা দিবে এবং নিউ ইয়র্কের রিপোর্ট দেওয়ার পরে এটা অ্যাপ্রুভালের পরে আমাদের কাছে আবারও 2 সপ্তাহের মধ্যে আসবে। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসাবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 পেলেন 10 কবি, লেখক ও গবেষক। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তালিকা প্রকাশ করা হয়। প্রবন্ধ ও গদ্য শাখায় পুরস্কার পেয়েছেন অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। এছাড়া কবিতায় মাসুদ খান, কথা সাহিত্যে সেলিম মোর্শেদ, নাট্য সাহিত্যে সুভাষিস সিনহা, শিশু সাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে GH হাবিব, গবেষণায় মোহাম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধ গবেষণায় মোহাম্মদ হান্নান এবং ফোকলারে সৈয়দ জামিল আহমেদ বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। অমর 21 বইমেলা 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই পুরস্কার প্রদান করবেন। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি কৃষকদের উপর হামলা, লুটপাট ও চট্টগ্রাম অঞ্চল নিয়ে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। বক্তারা অভিযোগ করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে আগ্রাসন চালাচ্ছে। এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, দিল্লির আগ্রাসন বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না। এ সময় বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা অনতিবিলম্বে বিজিবির সদস্য সংখ্যা বাড়িয়ে 24 ঘন্টা সীমান্ত পাহারা নিশ্চিত করার আহ্বান জানান। গত 53 বছরে প্রায় 2000 লোককে, নিরীহ অস্ত্রবিহীন লোককে তারা হত্যা করেছে এই বিএসএফ। এর মধ্যে ফেলানি, যার সারা বিশ্বকে নাড়া দিয়েছে, ফেলানির লাশ সেই কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে। স্বাধীনতার পর থেকে ভারত বাংলাদেশের বিভিন্নভাবে এদেশের মানুষের অধিকার নষ্ট করে আসছে। পানি হিসাব সঠিকভাবে বুঝিয়ে না দিয়ে উত্তরবঙ্গকে ফসলের ঘাটতি ঘটাচ্ছে। চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার জন্য পার্বত্য চট্টগ্রামের যে সকল সন্ত্রাসী উগ্রপন্থী আছে তাদেরকে উস্কিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে পায়তারা চালাচ্ছে। IMF-এর সঙ্গে সকল চুক্তি বাতিল সহ অবিলম্বে বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে গণমিছিল করেছে বামপন্থীদের একটি জোট। বৃহস্পতিবার বিকেলে শাহবাগ জাদুঘরের সামনে মিছিলটি শুরু হয়ে পরে গ্রিন রোড হয়ে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়। এ সময় IMF-এর ঋণের বোঝা জনগণ মেনে নেবে না বলেও জানান বক্তারা। সরকারের উদ্দেশ্যে বলেন, জুলাই বিপ্লবের শহীদদের সম্মান দেখাতে হলে এবং অবশ্যই IMF-এর সাথে সকল চুক্তি বাতিল করতে হবে, ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে উল্লেখ করে মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, নিত্যপণ্যের উচ্চ দাম দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে। মিছিলে ভ্যাট বৃদ্ধির পরিণাম দেশের জন্য অশুভ দিকে এগিয়ে নিচ্ছে জানিয়ে ভ্যাট বিরোধী নানা স্লোগান দেন মিছিলে অংশগ্রহণকারীরা। এই অভ্যুত্থানের বাংলাদেশে IMF-এর কোনো স্থান হবে না। আমরা সরকারকে বলতে চাই স্পষ্টভাবে, যদি আপনারা অভ্যুত্থানের পক্ষের দাবি করতে চান, যদি আপনারা ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান পরিষ্কার করতে চান, যদি আপনারা এই যে শত শত শহীদ, এই শহীদের পক্ষে বেইমানি করতে না চান, তাহলে IMF-এর সাথে সমস্ত চুক্তি বাতিল করতে হবে।
মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ালে ক্রেতার পকেট থেকে বাড়তি টাকা খরচ হবে। তাই এর সমাধানে ইতিবাচক অবস্থান গ্রহণে এনবিআরকে আহ্বান জানিয়েছেন প্রাণ আরএফএল-এর প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে এনবিআর-এর সঙ্গে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশনের বৈঠক শেষে তিনি এমনটা জানিয়েছেন। আশ্বাস দিলেন যে স্যার এনবিআরকে দায়িত্ব দিয়েছেন, ওনার সেক্রেটারিদেরকে উনি দায়িত্ব দিয়েছেন, ওনার সাথে যারা কাজ করেন ওনাদেরকে দায়িত্ব দিয়েছেন, ওনারা কাজ করে আমাদের এই ব্যাপারটা দেখে ওনারা আমাদেরকে তড়িৎ একটি সুন্দর সমাধান দিবেন। 10 টাকার বিস্কিট আগামী দিনে 13 টাকায় দেওয়া লাগবে, 20 টাকার জুস আগামী দিনে 25 টাকায় দেওয়া লাগবে। সো আমরা চাই না যে এই দুর্মূল্যের দিনে, এই কষ্টকর দিনে আমরা চাই না যে কোনো অবস্থায় ভোক্তার উপরে কোনো রকম প্রেশার, কোনো রকম অত্যাচার, কোনো রকম মূল্যবৃদ্ধি আমাদের ভোক্তার উপরে আসুক। সো আমরাও চাচ্ছি, আমরা যারা দেশের উৎপাদনকারী রয়েছি আমরাও চাচ্ছি যে একটা ন্যায্য মূল্যে, একটা সুলভ মূল্যে যেন আমরা ভোক্তাদের হাতে পণ্য সামগ্রী পৌঁছাতে পারি। পলাতক আসামিদের ফিরিয়ে দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রাতে কুমিল্লার 14 গ্রামে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে এ আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় কনকাপৈত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 14 গ্রাম উপজেলার জামাতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির অভিযোগ করেন, ভারত দেশদ্রোহীদের আশ্রয় দিয়েছে। আশ্রয়কারীরা এদেশে বহু হত্যাকাণ্ড ও লুটপাট করেছিলেন। বিচারের জন্য এদেশের জনগণ তাদের ফেরত চায়। ৭১-এর মানবতাবিরোধী অপরাধের দায়ে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার শুনানির জন্য 20 ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চের এক বিচারপতি উপস্থিত না থাকায় আদালত শুনানির দিন পিছিয়ে দেন। এটিএম আজহারের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। 2014 সালের 30 ডিসেম্বর জামাতের এই নেতাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধে রংপুর অঞ্চলে 1256 ব্যক্তিকে হত্যা, 17 জনকে অপহরণ, 1 জনকে ধর্ষণ, 13 জনকে আটক সহ বিভিন্ন অভিযোগ ছিল তার বিরুদ্ধে। 2015 সালের 28 জানুয়ারি 113টি যুক্তিতে নির্দোষ দাবি করে খালাস চেয়ে আপিল করেন তার আইনজীবীরা। ডাক্তার সাদির বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে যে ভিত্তিহীন মামলা করা হয়েছে তা দ্রুত প্রত্যাহার করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সাথে জাতির বৃহত্তর স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম থেকে তানভীর হাসান জোহাকে সরিয়ে নজরদারিতে রাখার দাবি তোলে সংগঠনটি। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি এসব দাবি করেন। গণহত্যার বিচারের স্বার্থে, বাংলাদেশে ইনসাফ এবং স্বাধীনতা রক্ষার স্বার্থে অতি দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সমস্ত ধরনের কলঙ্ক মুক্ত করতে হবে। এই মামলা থেকে ডাক্তার সাদি সহ আমাদের দারোয়ান ভাই এবং অন্যান্য যারা গ্রেপ্তার তাদের সকলের নাম প্রত্যাহার করতে হবে। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের বাধা দূর করতে সংবিধানের 116 অনুচ্ছেদ অবৈধ ঘোষণা হওয়া উচিত বলে মনে করেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে শুনানিতে অংশ নিয়ে তিনি বলেন, অধস্তন আদালত সমূহের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকায় বিচারিক আদালত নির্বাহী বিভাগের হাতে জিম্মি হয়ে আছে। গত বছরের 25 আগস্ট হাইকোর্টের 10 জন আইনজীবী 116 অনুচ্ছেদ অসাংবিধানিক ঘোষণা চেয়ে রিট করেন। পরে 27 অক্টোবর 116 অনুচ্ছেদ কেন অবৈধ ঘোষণা করা হবে না এ বিষয়ে রুল জারি করেন হাইকোর্ট। 116 অনুচ্ছেদ সংবিধানের মাধ্যমে বিচার বিভাগীয় স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় বাধা। এই 116 অনুচ্ছেদকে যদি অসাংবিধানিক ঘোষণা করা না হয় তাহলে বিচার বিভাগকে পরিপূর্ণ স্বাধীন করে সাজানোর যে পরিকল্পনা, এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়। এই বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতা বলতে বোঝায় তার একটি সেপারেট সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করা, তাদের বদলি, পদোন্নতি, ছুটি এবং শৃঙ্খলা
সবকিছুই সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকবে, কিন্তু এখন আছে এটি মহামান্য রাষ্ট্রপতির উপর ন্যস্ত আছে। মিথ্যা মামলা প্রত্যাহার ও মর্যাদাপূর্ণ স্থায়ী পুনর্বাসনের দাবি জানিয়েছেন বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে বসবাসরত উর্দু ভাষীরা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগী উর্দু ভাষীরা এক মানববন্ধনে দাবি করেন। বক্তারা বলেন, উর্দুভাষী সংখ্যালঘুদের ওপর বিগত সরকার নানাভাবে মিথ্যা মামলা ও হামলা চালিয়েছে। এখনও একটা গোষ্ঠী তাদের উপর একই রকম অন্যায় করছে বলে অভিযোগ করেন তারা। ষড়যন্ত্রের অংশ হিসাবে অনেকের নামে জুলাই গণ অভ্যুত্থানের হত্যা মামলাও করা হয়েছে। তারা আরও বলেন, আমরা উর্দুভাষী এবং একই সাথে বাংলাদেশি। আমাদের নানাভাবে বৈষম্যের শিকার হতে হয়। ক্যাম্প উচ্ছেদ থেকে উচ্ছেদ দলের রাজনীতি বন্ধ করে মর্যাদাপূর্ণ স্থায়ী পুনর্বাসনের দাবি করেন তারা। নারীরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে পাহাড় সম সমস্যার সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার। সম্প্রতি নেপালে 5 সদস্যের নারী দল 5000 মিটারের 3টি পর্বত জয় করার অভিজ্ঞতা বর্ণনা করে তিনি এ মন্তব্য করেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের মিলনায়তনে পর্বত আরোহীদের সংগঠন অভিযাত্রী আয়োজিত সংবাদ সম্মেলনে পাহাড় জয়ের গল্প তুলে ধরেন অংশগ্রহণকারীরা। এ সময় শীতের মৌসুমে পাহাড় আরোহণের চ্যালেঞ্জের কথা বলেন নারী দলটি। বাংলাদেশ সহ বিশ্বে পিছিয়ে থাকা নারীরা ভবিষ্যতে পৃথিবীতে পুরুষের সঙ্গে একত্রিত হয়ে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তারা। গত বছরের 21 ডিসেম্বর ইউনেস্কো মুক্তিযুদ্ধ জাদুঘর ও আন্তর্জাতিক পেমেন্ট টেকনোলজি ব্যান্ড মাস্টার কার্ডের সহযোগিতায় বেগম রোকেয়ার লেখা সুলতানার গল্প অবলম্বনে ব্যতিক্রমী উদ্যোগ হিসাবে পর্বত আরোহণের নেপাল যান 5 নারী দল। রাঙামাটির তবলছড়িতে অগ্নিকাণ্ডে 4টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকদের। বুধবার দিবাগত রাত 3টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে হঠাৎ করে দোকানে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। আগুনের খবরে রাঙামাটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে 1 ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় 1 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকদের। কক্সবাজারের মাতারবাড়িতে বন্দর নির্মাণ প্রকল্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে এই ঘটনায় পুড়ে গেছে অন্তত 4 কোটি টাকার যানবাহন। ঠিকাদারি প্রতিষ্ঠান জানায়, বৃহস্পতিবার ভোরে প্রকল্প এলাকায় থাকা 5 কর্মীকে বেঁধে রেখে লুট করা হয় মূল্যবান সামগ্রী। লুট হওয়া জিনিসের মধ্যে ছিল 21,000 জিও ব্যাগ, জেনারেটর, লোহাসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী। এছাড়া আগুন দেয়া হয় 2টি এক্সকেভেটর, 5টি ট্রাক সহ বিভিন্ন যানবাহনে। এদিকে আগুন দেয়া ও লুটপাটের ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি কর্তৃক জব্দকৃত 1,39,00,000 টাকা মূল্যের ভারতীয় বিড়ি ও সিগারেট ধ্বংস করা হয়েছে। শ্রীমঙ্গলের বিজিবি সেক্টর সদর দপ্তরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এসব মালামাল। এ সময় শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ASM জাকারিয়া ও কাস্টম এক্সাইজের উপকমিশনার সহ অনেকে উপস্থিত ছিলেন। বিজিবি জানায়, 2022 সালের 21 আগস্ট থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত এসব মালামাল আটক করা হয়। এর মধ্যে 68,41,000 ভারতীয় বিড়ি এবং 33,600টি ভারতীয় সিগারেট রয়েছে। শেরপুরে বিনামূল্যে বিতরণের সরকারি 9,000 বইসহ 1 ট্রাক চালককে আটক করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে পুলিশ। জানায়, বুধবার রাতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা NSI এর তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ধাতিয়া পাড়া থেকে এই বইগুলো সহ ট্রাকটি আটক করে পুলিশ। এ ঘটনায় মাইদুল ইসলাম নামে ওই ট্রাকের চালককেও আটক করা হয়। ট্রাকটিতে 2025 সালের 8ম, 9ম ও 10ম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত বিভাগের মোট 9,000 বই ছিল। বইগুলো কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার একটি উচ্চ বিদ্যালয় থেকে বিক্রির উদ্দেশ্যে ঢাকা নেওয়া হচ্ছিল।
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে জামালপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণরত সহকারী শিক্ষকরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার দুপুরে শহরের পিটিআই ক্যাম্পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সহকারী শিক্ষকরা জানান, ইউনিয়ন ভূমি সচিব, পুলিশের সাব ইন্সপেক্টর এবং সিনিয়র নার্স দশম গ্রেডে বেতন পেলেও 13তম গ্রেডের বেতনে শিক্ষকতা করছেন তারা। একই যোগ্যতা সম্পন্ন হবার পরেও বেতন গ্রেডে এমন বৈষম্য, সামাজিকভাবে তারা হেয় প্রতিপন্ন হচ্ছেন। বর্তমান সরকার বৈষম্য নিরসনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদকে 12তম গ্রেডে উন্নীত করার সুপারিশ করলেও এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দশম গ্রেডে উন্নতি করার দাবি জানান শিক্ষকরা। নাটোরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির মহাস্থান রেজিমেন্টের শীতকালীন সমাপনী কুচকাওয়াজ ও মহড়া। বৃহস্পতিবার দুপুরে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে বিএনসিসির মহাস্থান রেজিমেন্টাল কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসহাক বলেন, বিএনসিসি বহির্শত্রুর কাছ থেকে দেশকে মুক্ত করার রণকৌশলের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, ট্রাফিক ম্যানেজমেন্ট, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে প্রতিটি সদস্যকে আরও উন্নত প্রশিক্ষণ প্রদান করে একজন দক্ষ বিএনসিসির সদস্য করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবারের 10 দিনব্যাপী শীতকালীন কুচকাওয়াজে রাজশাহী ও রংপুর বিভাগের 16টি জেলার 5টি বিশ্ববিদ্যালয়, 77টি কলেজ ও 20টি স্কুলের অন্তত 620 জন ক্যাডেট অংশগ্রহণ করেন। কুচকাওয়াজে প্রথম স্থান অধিকার করে রাজশাহীর 31 ব্যাটালিয়ন এবং রানার্স আপ হয় বগুড়ার 33 ব্যাটালিয়ন। পরে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। কিশোরগঞ্জের গুরুদোয়াল সরকারি কলেজে দিনব্যাপী চলছে পিঠা উৎসব। সকাল থেকেই পিঠার স্বাদ নিতে শিক্ষার্থী ছাড়াও ক্যাম্পাসে ভিড় জমিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 23টি স্টলে পাটিসাপটা, ভাপা, দুধ চিতই, নকশি পিঠা, মাংসপুলি, জামাই পিঠা, লবঙ্গ, লতিকা, গোলাপ কাটা পিঠা, প্রজাপতি পিঠা সহ বাহারি সব পিঠায় স্থান পেয়েছে। আয়োজকরা জানান, শীত মৌসুমে পিঠাপুলির গ্রামীণ ঐতিহ্য শিক্ষার্থীদের কাছে তুলে ধরতেই এই আয়োজন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হামাস ইসরায়েল যুদ্ধবিরতিতে গাজায় সংঘাত বন্ধ হলেও পশ্চিম তীরে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী। টানা তৃতীয় দিনের মতো পশ্চিম তীরের জেনিনে অভিযান চালিয়েছে তারা। নিহত হয়েছেন 10 ফিলিস্তিনি, আহত প্রায় অর্ধশত। হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে এ পর্যন্ত 870 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, যাদের মধ্যে 177 জনই শিশু। এমন পরিস্থিতিতে এরই মধ্যে প্রায় 808টি সহায়তা বোঝাই ট্রাক প্রবেশ করেছে গাজায়। এদিকে গাজা থেকে প্রায় 5000 ফিলিস্তিনিকে মিশর সীমান্ত দিয়ে চলে যেতে বলেছে তেল আবিব। এমনকি আহত হামাস সদস্যরাও গাজা ছাড়তে পারে বলে জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্রে বয়ে গেছে স্মরণকালের ভয়াবহ শীতকালীন তুষার ঝড়। এতে প্রাণ গেছে অন্তত 11 জনের। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল ও টেক্সাস উপকূলে প্রায় 1500 মাইল বিস্তীর্ণ এলাকা। ফ্লোরিডা ও আলাবামার বিভিন্ন অঞ্চলে রেকর্ড 7.5 ইঞ্চি ছাড়িয়ে গেছে তুষারের স্তূপ। সাদা বরফে ঢাকা পড়েছে বাড়ি ও ঘর ও রাস্তাঘাট। অতিরিক্ত তুষারের কারণে মঙ্গলবার টেক্সাস, ফ্লোরিডা, আলাবামা, লুসাইনা ও মিসিসিপিতে বন্ধ থাকে বিমান চলাচল। শহর জুড়ে জমে থাকা বরফের আস্তরণে বিঘ্নিত হয় এসব অঙ্গরাজ্যের সড়ক পথে চলাচলও। রাশিয়ার তুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের হাতে উত্তর কোরিয়ার 1000 সৈন্য নিহতের দাবি পশ্চিমাদের। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছে, রাশিয়ার উত্তর কোরিয়া থেকে পাঠানো 11,000 সৈন্যের প্রায় 40% নিহত হয়েছে। রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর পর কেবলমাত্র রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলের দখল নেয় ইউক্রেন। চাপে ফেলতে সক্ষম হয় রুশ সেনাদের। ওই অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের মোকাবেলায় তাই বিপুল সংখ্যক উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিয়েভের দাবি, পুতিনের কথায় পিয়ংইয়ং প্রায় 11,000 সেনা পাঠালেও তাদের প্রায়
অর্ধেকই শেষ হয়েছে ইউক্রেনীয় সেনাদের হাতে। এদিকে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা গ্রহণের পর রাশিয়ায় নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানায়, পুতিন ইউক্রেনের সঙ্গে দ্রুত সময়ের মধ্যে যুদ্ধবিরতিতে রাজি না হলে এ ধরনের কঠোর পদক্ষেপ নেবে ট্রাম্প প্রশাসন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টিভি ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।